চল বই বার কর, বইয়ের মধ্যে চলে যা ওয়াটার চ্যাপ্টার। স্যার আমাদের তো হাইড্রোজেনের 3টে কোশ্চেন দিয়েছে, একটা হচ্ছে অ্যালকালাইন মেটালের সঙ্গে হাইড্রোজেন না এটা কি বলে স্যার এই ক্লিনিং একটা না তোরটা আছে না হাইড্রোকার্বন টেস্টের। হ্যাঁ কত নাম্বার পেজ, কোথায় আছে বল? 3.7 ফিগার পেজ 52। হ্যাঁ এখানে এই ডায়াগ্রামটা বলছি 3.17। হ্যাঁ আমাদের হাইড্রোজেন আর হ্যালোজেনের সিমিলারিটিস আর হাইড্রোজেন আর অ্যালকালাইন মেটালের সিমিলারিটিস লিখতে বলেছে। এটা পড়িয়েছে আর তারপরে আগের থেকে যেটা মানে হার্ড ওয়াটারে জলটা হ্যাঁ 3.17 এই এখানে কি পড়িয়েছে এই ডায়াগ্রামের মধ্যে? ডায়াগ্রামটা এক্সপ্লেন করে দিতে হবে। তোর সেকশনে আর কি কি আছে? খাতা আছে এটা? আর ইলেকট্রোলাইসিস আর ওয়াটারটাও আছে। হ্যাঁ আর সেটাও পড়িয়েছে হাইড্রোজেনের জন্য। ইলেকট্রোলাইসিস পড়িয়েছে। ইলেকট্রোলাইসিসের কি পড়িয়েছে? ক্যাথোড অ্যানোড বুঝিয়ে দিয়েছে। ইলেকট্রোলাইসিস তো আছে তোর ক্লাস 10-এ, পুরো আলাদা চ্যাপ্টার। ক্লাস 10 জন্য যদি পড়ে আমি কি করবো বল? ওগুলি কোশ্চেন দেবে? কোশ্চেন তো মনে হয় দেবে না। সব থাকবে মানে কি? সবের তো একটা লিমিট আছে। চল আমি আগে অফিসিয়াল সিলেবাস শেষ করি, তারপর পরের জিনিস দেখছি। আচ্ছা চল দেখ, বেসিক্যালি খাতার মধ্যে হেডিং দেয় সলিউশন। তুই বার করে রাখ বইয়ের মধ্যে 3B 3.4 সলিউশন। 3.4 সলিউশন। সলিউশন মানে কি? পেজ আমার মিলবে না, 3.4 বার কর তাহলে মিলে যাবে। 3.4 সলিউশন। দেখ সলিউশনের মধ্যে লেখা আছে কি সলিউশন ওখানে? ব্যাস 3.4 সলিউশন। আচ্ছা সলিউশন, আমি তুই সলিউশন মানে কি জানি ভাই? সলিউশন মানে তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম ওর মধ্যে আমার দুখানা জিনিস আছে, একটা হচ্ছে সলিউট, একটা সলভেন্ট। এখন সলিউশন ভাই কত টাইপের হয়? সলিউশনের মধ্যে আমার যে বেশি অ্যামাউন্টে থাকে সে হচ্ছে আমার সলভেন্ট। বেশি অ্যামাউন্ট ইন দ্য সেন্স নাম্বার অফ মোলের বেসিসে হবে, যেটা বলেছিলাম আমার ক্লাস 11 নিউমেরিক্যাল, সেখান থেকে আছে মোলের বেসিসে। আর মোল আছে হচ্ছে ক্লাস 10 লেভেলে। এখন সলিউশন কতটা টাইপের হয়? ফার্স্ট টাইপের সলিউশন হচ্ছে ভাই আমি সলভেন্টের মধ্যে সলিউটকে অ্যাড করতে থাকছি, ঠিক আছে? সলভেন্টের মধ্যে আমি সলিউটকে অ্যাড করতে থাকছি। আমি দুটো টাইপে ভাই এটাকে ক্লাসিফাই করতে পারি সলিউশনের টাইপ। একটা টাইপ হচ্ছে আমার হোমোজিনাস সলিউশন, আর এটা হচ্ছে আমার হেটেরোজেনাস সলিউশন। হোমোজিনাস সলিউশন মানে কি? হোমোজিনাস সলিউশন মানে হচ্ছে যে সলিউশনের প্রত্যেকটা পার্টে আমি যেখান থেকেই সেই সলিউশনকে তুলি না কেন তার মধ্যে আমার সলিউট আর সলভেন্টের রেশিও আমার সেম থাকবে। সলিউট আর সলভেন্টের অ্যামাউন্টের রেশিও আমার ফিক্স থাকবে। তার মানে কি? ধর আমি এক বালতি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এবার তুই কোল্ড ড্রিঙ্কসের উপর থেকে খা, বালতির উপর থেকে খা কি বালতির নিচ থেকে খা, আমার তো ভাই ওর মধ্যে কম্পোজিশন সেম। তুই ধর ভাই নুন চিনি লেবুর শরবত বানিয়েছিস, সেটা তুই উপর থেকে খা কি নিচ থেকে খা, আমার কম্পোজিশন কিন্তু পুরো সলিউশন জুড়েই সেম। এইবার এটা হচ্ছে আমার একটা টাইপের সলিউশন। তার মানে যে সলিউশনে আমার ওভারঅল সলিউশনের যে কোনো পার্ট থেকে আমি কম্পোজিশন আমার সেম আছে, সেটা হচ্ছে আমার হোমোজেনাস সলিউশন। আরেকটা টাইপের সলিউশন আছে হচ্ছে হেটেরোজেনাস সলিউশন। হেটেরোজেনাস সলিউশন মানে কি? আমি কি করলাম, আমি সলিউশন যে কোনো পার্ট থেকে নিলে আমার কম্পোজিশন সেম হবে না। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে ধর তোর কাছে আছে হচ্ছে একটা জল, এক বালতি জলের মধ্যে তুই তার বালি মেশালি, স্বাভাবিকভাবে বালি মেশানোর পরে তুই বুঝতেই পারছিস আমার সব জায়গায় কম্পোজিশন সেম থাকবে না। তো একদম নিচ থেকে যখন নিবি তখন ওর মধ্যে আমার বালির অ্যামাউন্ট থাকবে বেশি, আর যখন তুই উপর থেকে নিবি তখন বালির অ্যামাউন্ট কম থাকবে, চেঞ্জ হবে। তার মানে পুরো পার্ট জুড়ে আমার সলিউশনে সবার কম্পোজিশন সেম নেই। এটা হচ্ছে আমার হেটেরোজেনাস সলিউশন। আমি হেটেরোজেনাস আর হোমোজেনাস এই দুখানা ভাগে ক্লাসিফাই করতে পারি। এইবারে ভাই
আমি একটা নতুন টার্ম শিখি, সেটা হচ্ছে সলিবিলিটি। সলিবিলিটি মানে কি? সলিবিলিটি মানে হচ্ছে ভাই, এই যে ধর আমি জলের মধ্যে সিম্পলি ব্যাপারটা তোকে বলি, ধর আমি নুন মেশাবো, জলের মধ্যে নুন মেশালাম, নুনটা আমার গুলে গেল, এটা হচ্ছে বাংলা ভাষায় এটা বলি। তাহলে ভাই কতক্ষণ আমার গুলবে, মানে কতটা অ্যামাউন্টের নুন অবধি আমার ওয়াটারের মধ্যে ডিজলভ হবে, কতটা অ্যামাউন্টের সলিউট আমার সলভেন্টের মধ্যে ডিজলভ হবে, এটাই হচ্ছে বেসিক্যালি আমার সলিবিলিটি। ঠিক আছে, সলিবিলিটি মানে কি? তার মানে সলিবিলিটির আবার ডেফিনেশন আছে। সলিবিলিটির অফিসিয়াল ডেফিনেশন কি? 100 গ্রাম সলিভেন্টের মধ্যে আমি কতটা সলিউট মেশাতে পারবো। আচ্ছা, এবার এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? সিম্পলি তুই বাড়িতে দেখতে পারিস করে, বা স্কুলের লেভেলে দেখতে পারিস, ধর আমি সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করছি, সলিউট অ্যাড করতে করতে ধর আমি দেখবো কি, যে ভাই একটা টাইমের পরে ধর আমার নর্মালি সলিউট ওর মধ্যে অ্যাড হচ্ছে না, মানে কি বলতো, নর্মালি অ্যাড গুলছে না, সোজা কথা। আমি সলিভেন্টের মধ্যে সলিউট অ্যাড করছি, তুই বুঝতে পারছিস, ধর তোর কাছে 1 গ্লাস যদি জল থাকে, 1 চামচ চিনি মিশে যেতে পারে, 2 চামচ চিনি মিশবে, 20 চামচ চিনি নিশ্চয়ই হয়তো মিশবে না, 50 চামচ চিনি হয়তো মিশবে না, বুঝতে পারছি? তাহলে এইভাবে তুই ধর আস্তে আস্তে, বাট তো আমি তো ভাই ল্যাবে যখন এক্সপেরিমেন্ট করবো, আমি তো চামচ চামচ নিয়ে করবো না, আমি ওখানে ইউনিট নিয়ে করবো। কীরকম? মিলিগ্রামে হয়তো অ্যাড করলাম, মিলিগ্রাম করে হয়তো বাড়াচ্ছি, তাহলে এইভাবে করছি। এখন তুই ব্যাপারটা জাস্ট সিম্পলি আমি ইমাজিন করি, ধর আমার কাছে ভাই 1 গ্লাস জল আছে, ওর মধ্যে আমি সাপোজ 10 মিলিগ্রাম চিনি ধর অ্যাড করেছি, আমার পুরোটা ডিজলভ হয়ে গেল, খুব ভালো কথা। এখন কখন ডিজলভ হলো? ফার্স্টেই কেউ কিছুকে হিট করে না ভাই, ফার্স্টেই কেউ কিচ্ছুকে হিট করে না, ফার্স্টে সবাই সব কিছু নর্মাল রুম টেম্পারেচারে করে। আমার যদি রুম টেম্পারেচারে রান্না হয়ে যেত, তাহলে আমি কেউ কোনো দিনও হিট করতাম না। হিট করা মানে থার্মাল এনার্জি আমি করছি, থার্মাল এনার্জি আমি কোথায় পাবো ভাই? আমাকে গ্যাস পোড়াতে হবে, সিম্পল একদম লজিক, বা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে আমি থার্মাল এনার্জিতে কনভার্ট করবো। তাহলে এই ফার্স্টে কেউ হিট করতে চাইবে না, ফার্স্টে সবাই সব কিছু নর্মাল টেম্পারেচার করবে, রুম টেম্পারেচারে করবে। এইবারে ধর তোর 10 মিলিগ্রাম চিনি ধর ডিজলভ হয়েছে 1 গ্লাস জলে, 11 মিলিগ্রাম ধর আমার ডিজলভ হচ্ছে না, নর্মাল রুম টেম্পারেচারে ডিজলভ হচ্ছে না। এইবারে ডিজলভ হওয়া মানে কি? ডিজলভ হওয়া মানে হচ্ছে তোর কাছে ভাই, এটা হচ্ছে আমার কাছে সলভেন্ট আছে, সলভেন্ট দ্য লিকুইড, আমি একদম সিম্পল ওয়াটার সলিউশন নিচ্ছি, ওয়াটারের সলিউশন। তাহলে এবার আমার আছে হচ্ছে ধর ওয়াটার পার্টিকেলগুলো, এই হচ্ছে আমার ওয়াটারের মলিকিউল। ধর এই যে ওয়াটারের মলিকুল ধর এরকম, আমি H2ওকে আলাদা করে এরকম আঁকছি না, এটা ধর হচ্ছে তোমার ওয়াটার মলিকুল। ঠিক আছে, ওয়াটার মলিকুলগুলো ধর আমার আছে। এই যে ভাই ওয়াটার মলিকুলগুলো সবাই তো আর এক্স্যাক্টলি গায়ে গায়ে লেগে নেই, লেগে থাকলে ওটা সলিড হয়ে যেত। সবাই এক্স্যাক্টলি গায়ে গায়ে লেগে নেই, লিকুইডে আমার একটু কাছে একটু দূরে আছে, গ্যাসে আমার অনেক দূরে দূরে আছে, তাহলে হচ্ছে ধর আমার ওয়াটার মলিকুল। এটা জাস্ট কনসেপচুয়াল ছবি, তুই বুঝতে পারছিস। এবার আমি কী করছি ভাই, বাইরে থেকে ওয়াটার মলিকুলের মধ্যে চিনির মলিকুলগুলো অ্যাড করছি, সেই মলিকুলগুলো আমার কী হচ্ছে ভাই, এই যে ওয়াটার মলিকুলগুলো যে ফাঁকে ফাঁকে ঢুকে যাচ্ছে, এইটাই হচ্ছে আমার বেসিক্যালি সলিবেল হওয়া, আমার ফাঁকে ফাঁকে ওর মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি সলিবেল হওয়া। এইটাকেই আমি সিম্পলি যদি একটা ছবি ভাবি, ছবিটা আমার কীরকম হবে? ছবিটা আমি তোকে এখানে চিনি না, আমি তোকে Na+-এর রেসপেক্টে বোঝাচ্ছি। NaCl আমি দিলাম, জলের মধ্যে দিলাম হচ্ছে নুন, নুনের মধ্যে আছে NaCl, NaCl মানে হচ্ছে ভাই Na+ আর Cl-, Na+ আর Cl- এর মধ্যে আছে আমার আয়নিক বন্ড। আমি এটা যখন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার পড়েছিলাম তখন দেখেছিলাম, Na+, Cl- মাঝখানে ওয়াটার যাবে, ওয়াটার গিয়ে কী করবে, এই বন্ডটাকে ভেঙে দেবে, মাঝখানের এই বন্ডটাকে ভাঙে। এটা আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে বলেছি। ওয়াটারের এই প্রপার্টিকে বলে হচ্ছে আমার কি, ডাইইলেকট্রিক প্রপার্টি অফ ওয়াটার। অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই Na+-এর চারিদিকে ওয়াটার ভাই, ওয়াটার মানে কি H2O, এই ছবিটার অ্যাকচুয়াল মানেটা হচ্ছে এরকম। ওইচ বন্ডগুলো আমার পোলার বন্ড, পোলার বন্ড মানে আমার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়া আছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ আমার হাইড্রোজেনের থেকে বেশি, অক্সিজেনের মাথায় আমার কোন চার্জ হবে ভাই, ডেল্টা-, হাইড্রোজেনের মাথায় ডেল্টা+, ডেল্টার মানেও আমি তখন বলেছিলাম, খাতা উল্টে দেখে নিতে পারিস। এই Na+কে চারপাশ থেকে আমার এরকম ভাই ওয়ের ডেল্টা-গুলো এরকম ঘিরে ধরবে, এই ছবিটা হচ্ছে এই ছবিটা। Na+কে আমার এরকম চারপাশ থেকে আমার এই O- ঘিরে ধরবে, এটাকে আমার কি বলে, এটাকে বলে হচ্ছে সলভেশন। এটা শুধুমাত্র 2 ডাইমেনশনাল নয়, 3 ডাইমেনশনাল, চারপাশ থেকে ঘিরে ধরবে, এটাই হচ্ছে আমার বেসিক্যালি সলভেশন। ঠিক আছে, সলভেন্ট গিয়ে ঘিরে ধরলো, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম, এই ছবিটা হচ্ছে এই ছবিটা। তাহলে ভাই এখন এই যে আমি সলভেন্টের মধ্যে আমার ঢুকে যাচ্ছে সলিউটে, এটাকেই বলে হচ্ছে আমার সলিবেল হওয়া, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। Cl- এর মধ্যে কী হবে, তুই বল, Cl- এর মধ্যে কী হবে, H+ সাইডগুলো গিয়ে লেগে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সলিউবেল হওয়া। এইবারে হ্যাঁ বল। হ্যাঁ সলিউশনে, হ্যাঁ তো কেমিক্যাল প্রপার্টিতে কোনো রিয়াকশন কি হয়েছে এর মধ্যে? আচ্ছা, তো আমার কি হলো ভাই, আমার সলিবেল হয়েছে মানে কি আমি বুঝতে পেরেছি। এইবারে ওই যে ধর 10 মিলিগ্রাম অবধি আমার সলিবেল হয়েছে, 11 মিলিগ্রাম আমার হচ্ছে না, তখন আমি কি করলাম, তখন আমি করলাম হচ্ছে সাপোজ টেম্পারেচার নিচ থেকে অ্যাপ্লাই করছি, হিট করলাম। হিট করলে আমার কি হবে, হিট করলে আমি সিম্পলি বুঝতে পারছি, হিট করলে ভাই আমার মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে,
তাহলে আমার লিকুইড পার্টিকেলগুলো এবার ছুটোছুটি করবে, লিকুইড পার্টিকেল যদি ছুটোছুটি করে ওদের মধ্যে ডিস্টেন্স স্বাভাবিকভাবেই বাড়বে, তার মানে ওদের মধ্যে ইন্টারমলিকুলার যে স্পেসগুলো আছে ওগুলো বেড়ে যাবে। হিট করলে আমার ইন্টারমলিকুলার স্পেস বাড়বে, ইন্টারমলিকুলার স্পেস যদি বেড়ে যায় তাহলে ভাই একটা টাইমের পরে আমার কি হচ্ছিল, ওই যে ভাই 10 মিলিগ্রাম অব্দি সলিবেল হয়েছে মানে কি ওর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো সব কটা আমার ভর্তি হয়ে গেছে, আর ফাঁকা জায়গা নেই। এইবারে যখন আমি হিট করলাম তখন কি হবে, হিট করলে কি হয় স্বাভাবিকভাবেই ভাই ফাঁকা জায়গাটা বেড়ে যাবে, এটা স্বাভাবিক। হিট করছি কি হচ্ছে ভাই এদের মধ্যে ডিস্টেন্স বাড়বে, তাহলে হিট করলে আরও কিছু ফাঁকা জায়গা ক্রিয়েট হবে। এবারে ওই ফাঁকা জায়গার মধ্যে ফার্দার আরও সলিউট এসে ঢুকতে পারে, একটা লিমিট অবধি পারবে স্বাভাবিকভাবে, একটা লিমিট অবধি পারবে, বুঝতে পারছিস? একটা লিমিট অবধি আমার সলিউট ফার্দার ডিজলভ হতে পারবে আরও, তাহলে হিট করলে একটা লিমিট অবধি আমার আরও ফার্দার সলিউটের মধ্যে ডিজলভ হতে পারবে। তাহলে নর্মালি ভাই রুম টেম্পারেচারে, নর্মাল রুম টেম্পারেচারে যতক্ষণ অবধি আমার ভাই সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করা যায়, নর্মাল রুম টেম্পারেচারে আমার যতক্ষণ অবধি সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করা যায়, করলে আমি যে সলিউশনটা পাই মানে যার পরে আর আমার ফার্দার ওর মধ্যে সলিউট অ্যাড হবে না, বুঝতে পেরেছিস? নর্মাল রুম টেম্পারেচারে আমি সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করছি, আমার কি হচ্ছে ভাই সলিবেল হয়ে গেছে, তারপরে আমি ফার্দার ওর মধ্যে যদি সলিউট অ্যাড করি আমার আর ডিজলভ হচ্ছে না, সলিবেল হচ্ছে না, ওই সলিউশনটার নাম আছে ওটাকে আমরা বলি কি স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেট হয়ে গেছে, বুঝতে পেরেছিস? স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশন তার মানে কি ভাই, স্যাচুরেটেড সলিউশন মানে হচ্ছে আমার সলভেন্টের মধ্যে সলিউট পার্টিকেল ডিজলভ হয়ে গেছে নর্মাল রুম টেম্পারেচারে, সেটাকে আমার কি বলে স্যাচুরেটেড সলিউশন, বোঝা গেল? এবারে ধর স্যাচুরেটেড সলিউশনের উপরে যেতে গেলে আমায় কী করতে হবে, হিট করতে হবে, এটা আমি বুঝতে পারছি। স্যাচুরেটেড সলিউশনের নিচে কী হতে পারে, স্যাচুরেটেড সলিউশনের নিচে আমার হবে হচ্ছে ধর আমি ওই 5 মিলিগ্রাম ধর অ্যাড করেছি জলের মধ্যে, আমি 5 মিলিগ্রাম অ্যাড করেছি 1 গ্লাস জলে, আমি তো বুঝতে পারছি, আমি জানি ভাই এখনও 5 মিলিগ্রাম অ্যাড করা যাবে, তার মানে ওই সলিউশনটাকে আমি কী বলবো বলতো আনস্যাচুরেটেড সলিউশন, যে এখনও স্যাচুরেটেড হয়নি, বোঝা গেল? আনস্যাচুরেটেড সলিউশন মানে কি, যে এখনও স্যাচুরেটেড হয়নি, ফার্দার আমার স্যাচুরেশনের জায়গা আছে নর্মাল রুম টেম্পারেচার, নর্মাল রুম টেম্পারেচারে। তাহলে আনস্যাচুরেটেড মানে আমি বুঝলাম, স্যাচুরেটেড মানেও আমি বুঝলাম। পরের টার্মটা স্যাচুরেটেড সলিউশন আমার হয়ে গেছে, আর আমার এবার আর ডিজলভ হচ্ছে না। এইবার আমি কী করলাম ভাই, এবার আমি হিট করা শুরু করেছি, হিট করলে আমার কী হবে, আরও এক্সট্রা অ্যামাউন্টের আমার সলিউট ভাই ডিজলভ হতে থাকবে, বুঝতে পারছি? আরও এক্সট্রা অ্যামাউন্টের সলিউট আমার ডিজলভ হতে থাকবে, ওই সলিউশনটাকে আমার কী বলবো, ওটাকে বলবো হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন। তাহলে তিনখানা টার্ম বুঝলাম। সুপার স্যাচুরেটেড সলিউশন আমি কখন পাবো, হিট আমায় করতেই হবে। স্যাচুরেটেড সলিউশন আমি কখন পাবো, নর্মাল রুম টেম্পারেচারে। আর আনস্যাচুরেটেড কখন পাবো, স্যাচুরেশন রিচ করেনি, ও নিচে পড়ে আছে, আরও ফার্দারের মধ্যে আমার সলিউট পার্টিকেল অ্যাড করা যায়, বোঝা গেল? তিনখানা টার্ম, স্যাচুরেটেড, নিচে হচ্ছে আনস্যাচুরেটেড, উপরে হচ্ছে আমার সুপার স্যাচুরেটেড সলিউশন। ক্লিয়ার? সাপোজ ভাই ওয়াটারের বয়েলিং পয়েন্ট কত, 100, জলের মধ্যে চিনি, তুই নর্মাল রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার কত হয় নর্মালি, কত হয় বল নর্মালি রুম টেম্পারেচার? শীতকালে কত হয়, গরমকালে কত হয়? হ্যাঁ ভাই রুম টেম্পারেচার ওরকম হয়। তাহলে তুই 35-এ ধর আমার ভাই সাপোজ 1 গ্লাস জলের মধ্যে 5 চামচ চিনি ধর ডিজলভ হলো, হবে? আচ্ছা, তুই এবার ধর ওটাকে জাস্ট বয়েল করা স্টার্ট করবি, বয়েল না হিট করা ধর স্টার্ট করলি, 5 চামচের পরে ধর 6 নম্বর চামচটা যখন করবি, তুই হিট করছিস আর ধর 6 নম্বর চামচ দিবি, গুলে যাবে, তখন কি আমার ওয়াটার বয়েল করেছে? না ভাই, নর্মালি হিট করলে, আমি যদি ভাই 60 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারকে হিট করি তাহলে কি আমার বয়েল হবে? হবে না। তোমার তো ভাই কাইনেটিক এনার্জি বাড়ছে, তাদের ডিস্টেন্স বাড়ছে, তাহলে 60তে আমার নিশ্চয়ই বয়েল হবে না। তাহলে ভাই আমি টেম্পারেচার আস্তে আস্তে বাড়াতে থাকবো, আমার অ্যামাউন্ট অফ সলিড পার্টিকেল ডিজলভ হতে থাকবে, কিন্তু এরও একটা লিমিট আছে। টেম্পারেচার এরকম নয় যে আমি বাড়াতে বাড়াতে এমন ভাই করছি যে টেম্পারেচারও বাড়াচ্ছি, আমার ভাই ও ভাই ডিজলভ হতেই থাকছে, এর কোনো লিমিট আছে একটা। কেন লিমিট আছে? আরে ভাই একটা টেম্পারেচারের পরে তো আমার লিকুইড পুরো পালিয়ে যাবে, সোজা কথা, সলভেন্ট তো আর থাকবেই না, সলভেন্ট তো বয়েলে চলে যাবে। তাহলে স্যাচুরেটেড সলিউশন মানে আমি বুঝতে পেরেছি, আনস্যাচুরেটেড মানে বুঝলাম, সুপার স্যাচুরেটেড মানে বোঝা গেছে, বোঝা গেছে? হ্যাঁ দেন প্রিসিপিটেট কেন করতে হবে, স্যাচুরেটেড করবে। হ্যাঁ Na প্লাস আর Cl মাইনাস, হ্যাঁ তারপর হ্যাঁ তো মানে হঠাৎ করে কেন বললি এই কথাটা? তো এই তো ডাইইলেকট্রিক জিনিস তো অনেকদিন আগে পড়েছি। আচ্ছা তো যাই হোক, এই হচ্ছে আমার স্যাচুরেটেড, বোঝা গেল তিনখানা আমি কন্ডিশন বুঝতে পেরেছি। তোর পরীক্ষাতে ডেফিনেশন আসবে স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড আর হচ্ছে আনস্যাচুরেটেডের ডেফিনেশন। আচ্ছা এইবারে ভাই
আমার কাছে কি আছে, সলিবিলিটি। এইবার আমি সলিবিলিটি বলে একটা টার্ম, যেটা তোকে কিছুক্ষণ আগে বলেছিলাম, কি সলিবিলিটির ডেফিনেশন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কি, 100 গ্রাম সলভেন্টের মধ্যে যত গ্রাম সলিউট অ্যাড করলে আমি একটা স্যাচুরেটেড সলিউশন পাবো, সেটাকে আমার বলে কি ভাই, সলিবিলিটি অফ দ্য সলিউট। বুঝতে পেরেছিস? সলিবিলিটি মানে কি, 100 গ্রাম সলভেন্টের মধ্যে যত গ্রাম সলিউট অ্যাড করলে আমি কি পাবো, স্যাচুরেটেড সলিউশন। 100 গ্রাম সলিভেন্টের মধ্যে যত গ্রাম সলিউট অ্যাড করলে আমি স্যাচুরেটেড সলিউশন পাবো। কারণ আনস্যাচুরেশন দিয়ে বা সুপার স্যাচুরেশন দিয়ে আমি কোনোদিনও কোনো স্ট্যান্ডার্ড সেট করতে পারবো না। সুপার স্যাচুরেশন মধ্যে আমার টেম্পারেচার লাগবে। বুঝতে পেরেছিস? তাহলে আমি এর মার্কিং আমি পরে আসছি বইয়ের মধ্যে। 100 গ্রামের মধ্যে আমি কী করবো ভাই, যত গ্রাম সলিউট ডিজলভ করলে আমার স্যাচুরেটেড সলিউশন হবে, সেটা হচ্ছে আমার স্যাচুরেটেড সলিবিলিটি অফ দ্য সলিউট। বোঝা গেল? ঠিক আছে, চল। আচ্ছা, এখন দেখ, বুঝতেই পারছি টেম্পারেচার চেঞ্জ করলে আমার সলিবিলিটি চেঞ্জ হবে। টেম্পারেচার বাড়ালে আমার সলিবিলিটি বাড়ে। কিছু কিছু জিনিসপত্র আছে ভাই, যার টেম্পারেচার বাড়লে সলিবিলিটি বাড়তে হবে। কতক্ষণ বাড়বে? তাহলে ভাই আমি আস্তে আস্তে টেম্পারেচার ভার্সেস সলিবিলিটির একটা গ্রাফ যদি ড্র করি, সেটা তোর বইয়ের মধ্যে আছে, বার কর। বইয়ের মধ্যে চলে যা, এ না ওই তোর খামটা নে তো, ফিগার 3.7, ফিগার 3.7। এই গ্রাফের মধ্যে এক্স অ্যাক্সিসে কাকে দেওয়া হয়, সলিবিলিটি। এক্স অ্যাক্সিসে সলিবিলিটি দেওয়া, এক্স অ্যাক্সিসে টেম্পারেচার দেওয়া, আর ওয়াই অ্যাক্সিসে কাকে দেওয়া, সলিবিলিটি। এই এতগুলো জিনিসপত্র দেওয়া আছে, এর মধ্যে তোর আছে হচ্ছে সিলেবাসে অফিসিয়ালি 3খানা আছে, একদম সিলেবাসে সুন্দর করে মেনশন করে দিয়েছে। তোকে এগুলো কেন কী জন্য হচ্ছে কিচ্ছু পড়তে হবে না। কেন বলার মতন জায়গায় তুই সিম্পলি নেই এখন। এই কেন হচ্ছে জানতে গেলে তোকে জানতে হবে ক্লাস 11-এর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে গিয়ে প্রেসিপিটেট ওসব জানতে হবে। তুই ক্লাস 11-এ গিয়ে বলতে পারবি কোনো একটা সলিউশনের মধ্যে কনসেন্ট্রেশন কত হলে প্রেসিপিটেট পড়বে, কত হলে প্রেসিপিটেট পড়বে না, ওগুলো ক্লাস 11-এ আছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের মধ্যে। এখন 9-এ এগুলো বলা পসিবল নয়। সলিবিলিটির মধ্যে দেখো 3খানা তোর সিলেবাসের মধ্যে আছে। কী কী আছে? একটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটের কী আছে? আচ্ছা বলছি কী আছে। সোডিয়াম ক্লোরাইড, তুই গ্রাফের মধ্যে এই 3টাকে আপাতত মার্ক করতে পারিস। পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম সালফেট। তো সিলেবাসের মধ্যে এই 3খানা মেনশন করে দিয়েছে। আমি তোকে বলেইছি সিলেবাসের মধ্যে তোর কী লাইনটা লেখা আছে। সিলেবাসের মধ্যে বলেছে এফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি। এক্সাম্পল, সলিউশনস অফ ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম নাইট্রেট অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার। তাহলে পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম সালফেট, এই 3খানা। আচ্ছা, তোর কোশ্চেন কী আসবে এখান থেকে? তোকে জিজ্ঞেস করবে যে ভাই টেম্পারেচার বাড়ালে এই 3জনের মধ্যে কার সলিবিলিটি সবচেয়ে বাড়ে? কার হবে সবচেয়ে সলিবিলিটি সবচেয়ে বাড়বে? পটাশিয়াম নাইট্রেট। বুঝতে পেরেছিস? তাহলে কী কোশ্চেন আসবে? টেম্পারেচার বাড়ালে আমার কার সলিবিলিটি সবচেয়ে বাড়বে? পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি আমার সবচেয়ে বাড়বে এই 3জনের মধ্যে। এটাই তো সিলেবাসের মধ্যে আছে। এইবারে তোকে যদি ভাই সব কটা পড়ে তাহলে তোকে পড়তে হবে, আমার তো কিছু করার নেই সেখানে। গ্রাফ কোনোদিনও আঁকতে দেয় না অফিসিয়ালি, তো এসব কোনোদিনও কোনো গ্রাফ আঁকতে দেয় না। 10-এ কোনোদিনও কোনো গ্রাফ আঁকতে দেয় না, 9-10-এর বোর্ডের সিলেবাসে কোনো গ্রাফ আঁকতে দেয় না। তোকে গ্রাফ দিয়ে জিজ্ঞেস করতে পারে যে ভাই এটা কার জন্য হবে। এবারে তোকে পিভি ডায়াগ্রাম চাইলে আঁকতে দিতে পারে, সেগুলো স্কুল চাইলে দেবে। ক্লাস 9 তো স্কুলের উপর ডিপেন্ড করছে, এই কথাটা বহুবার বলেছি। তাহলে পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমার ক্যালসিয়াম সালফেট। এই 3খানার আমি সলিবিলিটি গ্রাফ কি পড়বো, যে ভাই কার টেম্পারেচার বেলা সবচেয়ে বাড়বে। বুঝলাম? হ্যাঁ ভাই বুঝেছি। আচ্ছা, এইবারে সলিবিলিটি নিউমেরিক্যালস আমি আসবো, তার আগে একটু বইয়ের মধ্যে মার্ক করি। 3.7, 3.7 সরি 3.7 না ভাই, 3.4। 3.4-এ একটা বক্সের নিচে দেখ লেখা আছে সেকেন্ড প্যারায়, আর সলিউশন হুইচ ইজ মেড আপ অফ 2 কম্পোনেন্ট ইজ আ বাইনারি সলিউশন। 3.4-এ সেকেন্ড প্যারায় বাইনারি সলিউশন লেখা আছে। বাইনারি সলিউশনে 2খানা কম্পোনেন্ট থাকে, মানে কি একটাই সলিউট একটাই সলভেন্ট। সিমিলার হতে তার নুন আর জল গুললাম, ওটা হচ্ছে আমার একটা বাইনারি সলিউশন। এবার নুন, চিনি আর জল গুললাম, সেটা হচ্ছে হবে কি একটা 3খানা কম্পোনেন্ট, নাম থাকবে একটা। 4খানা কম্পোনেন্ট আর একটা নাম থাকবে। ঠিক আছে? 3খানা কম্পোনেন্ট হলে কী হয়, দেখ নাম লেখা আছে টার্নারি সলিউশন। এগুলো তোকে জিজ্ঞেস করে না সাধারণত। 4খানা হচ্ছে আমার কোয়াটার্নারি সলিউশন। এইভাবে বাড়তে থাকবে।
ক্লাস 12-এর সিলেবাসে তো সলিউশন বলে একটা আলাদা চ্যাপ্টার আছে, সেখানে বাইনারি সলিউশনই তো সিলেবাসের মধ্যে আছে। সলিউট অ্যাড করবো, সলভেন্ট অ্যাড করবো, তারপরে আমার কী হবে সলিবিলিটি, ওগুলো ক্লাস 12-এ অঙ্ক আছে একদম এখান থেকে। আচ্ছা, এখান থেকে স্কুলে পড়িয়েছে কিছু, এই পার্টগুলো পড়িয়েছে, সলিউশন পড়েছে তাই তো? আচ্ছা চল তারপরে চলে যা। হ্যাঁ বল। আচ্ছা চল, রাইট সাইডের কলামে দেখ, রাইট সাইডের কলামে লেখা আছে আ হোমোজেনাস সলিউশন, বোল্ডে লেখা আছে দেখ, আ হোমোজেনাস সলিউশন অফ আ সলিড ইনটু অ্যানাদার সলিড ইজ কল্ড আ সলিড সলিউশন। সলিডের মধ্যে সলিড ডিজলভ করলাম, হতেই পারে সলিড পার্টিকেলের মধ্যে আমি সলিড পার্টিকেল ডিজলভ করছি। 3.4 এই রাইট সাইডের কলামে দেখ লেখা আছে হোমোজেনাস সলিউশন অফ আ সলিড ইনটু অ্যানাদার সলিড ইজ কল্ড আ সলিড সলিউশন। দেখতে পেয়েছিস? সলিড সলিউশনের এক্সাম্পল তোর ক্লাস 10-এ আছে। ব্রাস, ঠিক আছে, 70% কপার 30% জিঙ্ক, ব্রাস আছে, ব্রোঞ্জ আছে, স্টেনলেস স্টিল, এগুলো আছে ক্লাস 10-এ অ্যালয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখ আ সলিউশন ইন হুইচ দ্য সাইজ অফ দ্য সলিউট পার্টিকেলস ইজ অ্যাবাউট 10⁻⁻10 মিটার ইজ কল্ড ট্রু সলিউশন। তুই এখন অব্দি ফিজিক্সের মধ্যে অ্যাংস্ট্রম পড়েছিস? 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু কত মিটার? 10⁻10 মিটার। তার মানে দেখ আর সলিউশন ইন হুইচ দ্য সাইজ অফ দ্য সলিউট পার্টিকেলস ইজ 1 অ্যাংস্ট্রম ইজ কল্ড ট্রু সলিউশন। এটা থিওরিটিক্যাল ডেফিনেশন, এর মধ্যে সায়েন্স নেই, একটা নাম। যেখানে আমার সলিউশনে ভাই পার্টিকেলগুলো সাইজ হবে হচ্ছে এটা, সেটাকে আমি বলবো ট্রু সলিউশন। হ্যাঁ, এর মাথায় ডট, ঠিক আছে চল। তারপর দেখ নোট, নোট বলে লেখা আছে, নোটের মধ্যে নাম্বার 1, ওয়াটার ইজ দ্য মোস্ট কমন সলভেন্ট। নোট নাম্বার 1 আর 2 নিজে পড়বি। ওয়াটার যদি আমার থাকে সলভেন্ট হিসেবে, তখন আমি তাকে বলবো অ্যাকোয়াস সলিউশন। তবে শুধুমাত্র যে ভাই ওয়াটারই একমাত্র সলভেন্ট পৃথিবীতে, এরকম নয়। ওয়াটার ছাড়া আরও অনেক লিকুইড আমার সলভেন্ট হতে পারে, অনেকগুলোর এক্সাম্পল নিচে দেওয়া আছে, ঠিক আছে? কেরোসিনও হতে পারে সলভেন্ট, আরও অনেকগুলো দেওয়া আছে ভাই। ইথার হতে পারে, পেট্রোলিয়াম হতে পারে, পেট্রোল হতে পারে, বেনজিন হতে পারে, ঠিক আছে? ইথারটা একটা কম্পাউন্ড, ঠিক আছে? ইথার সম্পর্কে আছে তোর ক্লাস 11-এ। আচ্ছা, এইবারে যদি আমার ভাই সলভেন্ট হিসেবে অ্যালকোহল ইউজ হয়, তাহলে আমার বলে হচ্ছে তাকে টিংচার, ঠিক আছে? যদি আমি সলভেন্ট হিসেবে কাকে ইউজ করি, ওয়াটার, তাহলে তাকে বলে অ্যাকোয়াস সলিউশন। আর যদি ভাই আমি সলভেন্ট হিসেবে অ্যালকোহল ইউজ করি, তাকে আমার কি বলে, টিংচার। ওকে, আচ্ছা এইবারে দেখ টিংচার অফ আয়োডিন একটা মেডিসিন, তুই নাম শুনেছিস টিংচার অফ আয়োডিন। আয়োডিনের অ্যালকোহল সলিউশন হচ্ছে আমার টিংচার অফ আয়োডিন। পয়েন্ট নাম্বার 2-তে আছে দেখ, নোটের মধ্যে 2 নম্বর পয়েন্ট, টিংচার অফ আয়োডিন ইজ আ সলিউশন অফ আয়োডিন ইন অ্যালকোহল। মিল্ক অফ ম্যাগনেসিয়া তো অন্য জিনিস, মিল্ক অফ ম্যাগনেসিয়া কি সলিউশন কোনো ছিল? মিল্ক অফ ম্যাগনেসিয়া কোথায় আছে? মিল্ক অফ ম্যাগনেসিয়া বার কর, আমার মনে নেই, হলে হবে। 3.5 চল, 3.5-এ স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশনের ডেফিনেশন কোনটা বলছি। আচ্ছা, ফার্স্ট প্যারাটাই হচ্ছে ডেফিনেশন। দেখ, আ সলিউশন দ্যাট ক্যানট ডিজলভ এনি মোর অফ দ্য সলিউট অ্যাট এ গিভেন টেম্পারেচার ইজ কল্ড আ স্যাচুরেটেড সলিউশন। মার্ক করেছিস? এইবারে আমি ধর একটা স্যাচুরেটেড সলিউশন বানিয়েছি, স্যাচুরেটেড সলিউশনকে আমি কী করবো, কুল করবো। ঠান্ডা মাথায় দেখবি কুল করলে কী হবে, এটা দারুণ ইন্টারেস্টিং প্রপার্টি, এটা হাই লেভেলে ল্যাবে ইউজ করা হয়। স্যাচুরেটেড সলিউশন বানালাম, বানিয়ে এবার ওটাকে কুল করবো। কুল করলে কী হবে দেখ, এই যে আমার সলিউশনটা ছিল, আমি এটা এখন ঠান্ডা করছি, ঠান্ডা করলে আমার কী হবে, ঠান্ডা করার ফলে ঠিকই বলেছি, আমার ইন্টারমলিকুলার স্পেস ডিক্রিজ করবে, ঠিক আছে? এবার যত আমি টেম্পারেচার কমাচ্ছি, তত আমি কী করছি বলতে, তাদের কাইনেটিক এনার্জিটাকে কমিয়ে দিচ্ছি, আমি কাইনেটিক মোশনটাকে আমি ফ্রিজ করার চেষ্টা করছি, এটাই আমি করবো। এখন কাইনেটিক মোশনকে যদি আমি ফ্রিজ করি, তার ফলে কী হবে, তার জন্য এর মধ্যে আমি ধর যে সলিউশনটা বানিয়েছিলাম, সলিউশনের মধ্যে ধর আমার ওই সলিড পার্টিকেলগুলো ধর আমি দিয়েছি, ঠিক আছে? সলিড পার্টিকেল দিয়েছি,
যত আমি টেম্পারেচার কমাবো, এখন টেম্পারেচারের রোল, অ্যাকচুয়াল রোল ভাই আমার এখন ক্লাস 9 বোঝা পসিবল না। টেম্পারেচার কি অ্যাকচুয়ালি কী করবে, এগুলো ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আছে। সলিউশনের মধ্যে আমার ভাই টেম্পারেচারে কী রোল থাকে, টেম্পারেচার কমালে কী হবে। টেম্পারেচার কমালে ভাই এই পার্টিকেলগুলো আলাদা আলাদা হবে। কেন আলাদা আলাদা হবে সেটা এখন তোকে বলা যাবে না, সেটা ক্লাস 12 আছে সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে। পার্টিকেলগুলো আলাদা হবে, কীভাবে আলাদা হবে সেটা আমার তোর এখন অত সোজাভাবে বলা পসিবল না। পার্টিকেলগুলো আলাদা হচ্ছে, টেম্পারেচার কমালাম ফোর্স অফ অ্যাট্রাকশন, টেম্পারেচার কমালে ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন কেন ডিক্রিজ করবে টেম্পারেচার কমালে? কার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ডিক্রিজ করবে? আচ্ছা, টেম্পারেচার কমালে যেটা হবে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশনের সাথে ওইভাবে রিলেশন দেওয়া যাবে না। আমি দুজনের মধ্যে দেবো কীভাবে? টেম্পারেচার কমালে পার্টিকেলগুলো আমার আলাদা আলাদা হবে, ঠিক আছে? কেন আলাদা হবে ভাই এটা এখন বলা পসিবল না সোজা কথা। আচ্ছা দেখ, এইবারে পার্টিকেলগুলো এখন আলাদা আলাদা হচ্ছে, তখন যে সলিড পার্টিকেলগুলো আমি অ্যাড করেছিলাম না, যে আমার সলিবেল হয়ে গেছিলো, ওরা এইবার যখন আলাদা হবে, এটা তোর পুরোপুরি ক্লাস 12 সলিড স্টেট কেমিস্ট্রির পাদ। ধরো এই ব্ল্যাকগুলো ছিল হচ্ছে আমার সলিড পার্টিকেল, এই সলিডগুলো আমার সুন্দরভাবে আস্তে আস্তে ভাই অর্ডার্ড ম্যানারে ধর এরকম আসতে থাকবে। এই সলিড পার্টিকেলগুলো আমার সুন্দর এরকম এরকম অর্ডার হতে পারে, এরকম হতে পারে ভাই, মানে সোজা কথা একটা প্যাটার্ন ফলো করে করে আমার আসতে থাকবে। সেই প্যাটার্ন যেরকম ইচ্ছা হতে পারে, সেটা এরকম হতে পারে, সেটা চাইলে এরকম প্যাটার্ন হতে পারে। এই জিনিসটা তো আমার বারবার রিপিট হচ্ছে, এরকমও হতে পারে, এই জিনিসটা আমার বারবার রিপিট হচ্ছে। তার মানে একটা সোজা কথা সুন্দর আমি প্যাটার্ন পাচ্ছি। আস্তে আস্তে এই যে প্যাটার্নটা পাচ্ছি এটাকে আমার বলা হচ্ছে বলতে কি, এটাকে বলা হচ্ছে সলিড ক্রিস্টাল। এটাকে বলে সলিড ক্রিস্টাল। আছে তোর ক্লাস 12 সলিড স্টেট চ্যাপ্টারের মধ্যে। এই মুহূর্তে এই চ্যাপ্টারটা আবার বোর্ড এক্সামে নেই, আছে হচ্ছে জেই বা নিটে আছে সলিড স্টেট কেমিস্ট্রি। তাহলে সুন্দর প্যাটার্ন আমার ফলো হতে থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল। যত আমি এরকম করবো তার মানে স্যাচুরেটেড সলিউশন বানিয়ে দিয়ে আমি যদি এটাকে কুল করি, তাহলে আমার কী হয় জানিস তো, এরকম সুন্দর ক্রিস্টাল ফর্ম হয়। বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করে দেখবি হাউ টু ফর্ম ক্রিস্টাল। আমার কী হবে ভাই, এইগুলো আস্তে আস্তে না আলাদা হয়ে এরকম ক্রিস্টাল ফর্ম করতে থাকবে, সুন্দর এরকম দেখা যায়। আর সলিবেল তো হতেই হবে, সলিবেল ফার্স্টে হতে হবে, সলিবেল না হলে হবে না। তো এটা রোল কি ভাই, ক্রিস্টালাইজেশন এফেক্ট ভাই বিশাল বড় কেমিস্ট্রির একটা পার্ট। ক্রিস্টালাইজেশন দিয়ে অনেক কিছু করানো যায়। ক্রিস্টাল তো ভাই আমি আলটিমেটলি ডায়মন্ড আমি বানাতে পারি এইভাবে, ঠিক আছে? আর্টিফিশিয়াল ক্রিস্টাল অফ কার্বন আমি ডায়মন্ড এভাবে বানাতে পারি, কিন্তু এটা তো নর্মাল তুই বাড়িতে বানাতে পারবি না। এটার জন্য স্পেসিফিক কন্ডিশন লাগবে, এগুলো আমার তো এখনকার পার্ট নয়। কোন ইউজ করবো সেগুলো আমি হাই লেভেলের পার্ট চলে যাবো মানে, ঠিক আছে? মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হবে ক্রিস্টাল। তাহলে বুঝতে পেরেছি, সেই হচ্ছে আমার কুল করলে কিন্তু আমি ক্রিস্টাল পাই। আচ্ছা, তাহলে কুলিং এফেক্ট তোর স্কুলে কি পড়িয়েছে? কুলিং এফেক্ট, তাহলে এফেক্ট অফ কুলিং অন আ স্যাচুরেটেড সলিউশন। এফেক্ট অফ কুলিং অন আ স্যাচুরেটেড সলিউশন। কুলিং মানে কিন্তু এরকম নয় যে রে ভাই আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু হবে না, ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু ভাই ফ্রিজ করে যাবে, ওটা ওইভাবে হবে না। আমার এটা সাইমালটেনিয়াসলি দুখানা জিনিস হতে হবে। কী কী হতে হবে দেখো, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। এই যে সলভেন্টটাকে আস্তে আস্তে ভাই ইভাপোরেট করতে হবে। তুই ভাব নর্মালি ধর আমি যদি একটা জলকে খুলে রেখে দিই, কী হয়, আস্তে আস্তে তো ওয়াটার বলে পালিয়ে যায়। কেন পারে? আমি তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্লাই করিনি ভাই, আমি তো 100 ডিগ্রি করিনি, তাহলে বয়েল হয়ে চলে গেল কেন? বয়েল তো হয়নি, কেন চলে যায়? কি ইভাপোরেট কেন করলো? লিকুইড থেকে ভেপারে কেন কনভার্ট হলো? নর্মাল 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলেই তো চলে যাবে জল, কেন গেল? কিন্তু কেন লিকুইড থেকে গ্যাসে তো কনভার্ট হবে টেম্পারেচার 100 গেলে, তাই না? লিকুইড থেকে গ্যাসে 100 তার আগে কেন যাবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে তো ভাই নর্মালি ওয়াটার রাখলে তো আর ওয়াটার জমে তো যায় না, ওয়াটার গ্যাসে কেন কনভার্ট হলো? এই কোশ্চেনের অ্যান্সার ভাই তুই এখন দিতে পারবি না। তাহলে এইটা হচ্ছে কোথাকার পার্ট? এটা হচ্ছে ভাই তোর হাই লেভেলের কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার আছে ফেজ ইকুইলিব্রিয়াম। এটা তোর এখনকার পার্ট নয়, এটা তোর পক্ষে এখন বলা পসিবলই নয়। প্রেশারের এখানে এফেক্ট রোল আছে, প্রেশারের বিশাল বড় রোল আছে, এটা তোর এখন বলা কোনো মতে পসিবল নয়। কেন ভাই নর্মাল টেম্পারেচারে ওয়াটার উড়ে পালিয়ে গেল, পাখিরা কেন চুপচাপ বসে আছে? ওয়াটার কেন সলিড হলো না? তুই এখন বলতে পারবি না এটা।
এগুলো পুরোপুরি ফেজ ইকুইলিব্রিয়ামের পার্ট। চল নেক্সট হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশনের ডেফিনেশন। আচ্ছা, এফেক্ট অফ হিটিং, এফেক্ট অফ কুলিং তুই নিজে পড়বি বাড়ি থেকে। এফেক্ট অফ কুলিং, এফেক্ট অফ হিটিং। আমার মনে হয় না এরকম কোশ্চেন বোর্ড এক্সামে তোর কোনোদিনও দেবে না, কারণ আইসিএসসিতে এরকম কোশ্চেন দেয় না। রাইট এফেক্ট অফ কুলিং অন আ স্যাচুরেটেড সলিউশন, বোর্ডে দেবে না, স্কুলে চাইলে দিতে পারে। তাহলে এফেক্ট অফ কুলিং, এফেক্ট অফ হিটিং। আচ্ছা, তারপরে চল, তারপরে যাবো হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন। আনস্যাচুরেটেড সলিউশনের ডেফিনেশন ফার্স্ট বক্সের মধ্যে দেওয়া আছে আনস্যাচুরেটেড সলিউশনের ডেফিনেশন। তার ঠিক পরে দেওয়া আছে সুপার স্যাচুরেটেড সলিউশন। সুপার স্যাচুরেটেড সলিউশনের ডেফিনেশন দেওয়া আছে, তুই পড়বি ওই যেটা এতক্ষণ বলছিলাম সেটাই। আর সুপার স্যাচুরেটেড সলিউশন, একটা পার্টিকুলার টেম্পারেচার ইজ ওয়ান দ্যাট ইজ মোর কনসেন্ট্রেটেড, মানে কন্টেন্স মোর সলিউট দেন ইটস স্যাচুরেটেড সলিউশন অ্যাট দ্যাট টেম্পারেচার। এটাই তো তোকে বললাম কিছুক্ষণ আগে। এটা পড়েছিস? হ্যাঁ, চল পড়া হয়ে গেছে। 3.6 আমার মনে হয় না কোনো স্কুলে পড়িয়েছে, কারণ ওটা কনসেন্ট্রেশন অফ সলিউশন ওটা আছে তোর ক্লাস 10-এ, 10-এ নয় 11-এ আছে। কনসেন্ট্রেশন অফ সলিউশন আছে পুরোপুরি ক্লাস 11-এ, এটা পড়ানো। আচ্ছা, চলে যাবো হচ্ছে 3.7। 3.7-এ সলিবিলিটি ডেফিনেশন। দেখ বক্সের মধ্যে লেখা আছে 3.7-এর সলিবিলিটি ডেফিনেশন বক্সে লেখা আছে। কি লেখা আছে? দ্য সলিবিলিটি অফ আ সলিউট ইন আ পার্টিকুলার সলভেন্ট, দেখা যাচ্ছে? চল সলিবিলিটি ডেফিনেশন পড়লাম। চলে যাই 3.7.1 ফ্যাক্টরস এফেক্টিং সলিবিলিটি। সলিবিলিটি আমি কীভাবে বাড়াতে পারি? তিনখানা ফ্যাক্টর আছে, তুই পড়লেই বুঝে যাবি। সাইজ, স্টিয়ারিং, আর হচ্ছে ভাই টেম্পারেচার। টেম্পারেচারের ফার্স্ট প্যারা পড়ো কি? দ্য সলিবিলিটি অফ আ গ্যাস ইন আ লিকুইড অলওয়েজ ডিক্রিজেস উইথ রাইজ ইন টেম্পারেচার, বাট দ্য সলিবিলিটি অফ মোস্ট সলিড ইন ওয়াটার ইউজুয়ালি ইনক্রিজেস উইথ রাইজ ইন টেম্পারেচার। ভালো করে দেখবি এটা কি আছে, চল দেখ। এইখানে একটা ল আছে, কোন ল? হেনরিজ ল। হেনরিজ ল কোথায় আছে? হচ্ছে তোর ক্লাস 12-এ। কি হেনরিজ ল? খাতার মধ্যে হেডিং দে। হেনরিজ ল পড়িয়েছে স্কুলে? হেনরিজ ল তো সিলেবাসে নেই, ক্লাস 10 আইসিএসসি সিলেবাসে নেই, ক্লাস 9-এ আইসিএসসি সিলেবাসে নেই। আচ্ছা, হচ্ছে ক্লাস 12-এ হেনরিজ ল। লেখ হেনরিজ ল বলে লেখ, আউট অফ সিলেবাস ফার্স্টে লেখ, অফিসিয়ালি আউট অফ সিলেবাস। আচ্ছা লেখ, হেনরিজ ল কি? বেসিক্যালি সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। হেনরিজ ল আমার কি ডিনোট করে? সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। সলিড নয় ভাই, গ্যাসের সলিবিলিটি লিকুইডে। আমি লিকুইডের মধ্যে কাকে ডিজলভ করবো? গ্যাস। লিকুইডের মধ্যে আমি সলিডকে নয়, লিকুইডের মধ্যে আমি গ্যাসকে ডিজলভ করবো। সেটার সলিবিলিটির সম্পর্কে যে থিওরি, সেটা হচ্ছে আমার হেনরিজ ল থেকে আসে। হেনরিজ ল কি বলে? সিম্পলি তাকাবি, সিম্পলি বেশি একদম সিম্পল কনসেপ্ট। ধর আমার ভাই আছে হচ্ছে লিকুইড, কে আমি ধর সিম্পলি নিচ্ছি জল। এটা হচ্ছে আমার ধর H2O আছে। H2O-তে বল, H2-ওর উপরে আমার কি আছে ভাই? এয়ার আছে। এয়ারের মধ্যে কি আছে? অক্সিজেন ধর আমার আছে। তাহলে ধর উপরে আমার অক্সিজেন গ্যাস আছে। তুই বল ওয়াটারের মধ্যে কি অক্সিজেন ডিজলভ হয়? ওয়াটারের মধ্যে অক্সিজেন ডিজলভ হয়, কেন হয়? তার কারণ